আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত ২ দিন আগে বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার দিয়েছিল যে ব্যাংকের যে ব্যাংকগুলা পুঁজিবাজারে লিস্টেড আছে তারা যদি এই বছর ইনকাম না করে তাহলে তারা লভ্যাংশ দিতে পারবে না। বিগত বছর যদি তাদের ইনকাম থাকে তাহলে সেই ক্ষেত্রে তারা ওই টাকা থেকে লভ্যাংশ দিতে পারবে না। এই বছর ২০২৪ সালে ব্যাংকগুলো যদি ইনকাম করে ওইখান থেকে তারা লভ্যাংশ দিতে পারবে এবং তাদের খেলাফি ঋণ বা অন্যান্য যে ঋণগুলো আছে মন্দ ঋণ যেটাকে আমরা বলি এগুলোকে বাদ দিতে হবে। মানে ওখানে বিস্তারিত অনেক ব্যাখ্যা আছে। যাই হোক, আমি সহজভাবে যেটা বলি সেটা হচ্ছে যে ব্যাংকগুলো এই ২৪ সালে ইনকাম করতে পারছে তারাই মূলত লভ্যাংশ দিতে পারবে। আর যারা ইনকাম করতে পারে নাই তারা নগদ লভ্যাংশ দিতে পারবে না বাংলাদেশ ব্যাংকের সার্কুলার। আর ব্যাংকগুলোর যে কোনো লভ্যাংশ দিতে হলে বাংলাদেশ ব্যাংকের অনুমতি লাগে, এটা তাদেরকে নিতে হয়। তো এইখানে কয়টা ব্যাংক আছে? এখানে এবি ব্যাংক, এই ব্যাংকগুলোকে ৩০,০০০ কোটি টাকা তারল্য সহায়তা দিছে বাংলাদেশ ব্যাংক। এই ঈদকে কেন্দ্র করে এই ব্যাংকগুলো খুবই নাজুক অবস্থায় আছে। জাস্ট এদেরকে টেনে তোলার জন্য সাধারণ গ্রাহকরা যাতে টাকা পায় এই জন্য এই ব্যাংকগুলোকে ৩০,০০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক নতুন করে দিয়েছে এই ঈদকে কেন্দ্র করে। এই ব্যাংকগুলো হচ্ছে এবি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, পদ্মা ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, আইসিবি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক। এর মধ্যে পদ্মা ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংক পুঁজিবাজারে লিস্টেড না। বাকি যে ব্যাংকগুলো আছে এগুলো প্রত্যেকটাই পুঁজিবাজারে লিস্টেড। তো আপনাদের যাদের হাতে এই ব্যাংকগুলো আছে, এবি ব্যাংক বলেন, গ্লোবাল ইসলামী ব্যাংক বলেন অথবা এক্সিম ব্যাংক বা সোশ্যাল ইসলামী যাই আছে, এই ব্যাংকগুলো নিয়ে আমি একটু বিস্তারিত ব্যাখ্যা দেবো। আপনারা অনেকে ফোন দিয়েছেন গত 2 দিন যে আসলে কোন ব্যাংকগুলো ডিভিডেন্ড দিতে পারবে না বলে আপনি মনে করেন, এগুলোর একটা ভিডিও দেওয়ার জন্য। তো সেই দিক বিবেচনা করে আমি এই ব্যাংকগুলোর যেহেতু একটা নিউজ আসছে সেহেতু এখন ভিডিওটা আমি দিতে পারি। আর গভর্নর, বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, উনি যে মাঝে মাঝে বলে কিছু ব্যাংক দেউলিয়া হয়ে যাবে, কিছু ব্যাংক বন্ধ হয়ে যেতে পারে, কিছু ব্যাংক অনেকগুলো সমস্যা উনি তুলে ধরে না মাঝে মাঝে। এই ব্যাংকগুলো এইখানেই কয়েকটা ব্যাংক আছে, এই ব্যাংকগুলোই বন্ধ হয়ে যাওয়া বা দেউলিয়া হয়ে যাওয়ার পরিস্থিতিতে আছে অনেকগুলো ব্যাংকে। আপনারা বিস্তারিত ব্যাখ্যা দিলেই বুঝতে পারবেন কোন ব্যাংক আপনাদের এই ধরনের ব্যাংকে আপনারা আসলে এই মুহূর্তে আপনাদের যে নিজেদের কাছে যদি ক্যাশ টাকা থাকে এই ধরনের ব্যাংকে না যাওয়াই উত্তম বলে আমি মনে করি। এই ব্যাংকগুলো কিন্তু আপনাদেরকে অনেক বেশি অফার করবে, সুদ অফার করবে। দেখা গেছে 1 লাখ টাকায় আপনাকে 1,000 টাকা বা 1200 টাকাও সুদ দিতে পারে, 800 টাকাও সুদ দিতে পারে। যেহেতু তাদের তারল্য সংকট, কিন্তু এদিকে না যাওয়াটা আপনাদের জন্য ভালো হবে। এই ধরনের ব্যাংক আপনারা এই মুহূর্তে আপনাদের নতুন কোনো জমানোর টাকা এই ধরনের ব্যাংকে না রাখাই ভালো। অথবা ব্যবসায়িক ক্ষেত্রে এইসব এলসিগুলো আপনারা খোলেন বা করেন। এই ধরনের এই মুহূর্তে সমস্যার সময় বলবে কতটুকু কী হয়। যাই হোক, আমি যদি বিস্তারিত যাই, আপনাদের হাতে যাদের হাতে এবি ব্যাংক আছে তাদের জন্য যদি প্রথমে আসি, আমি সবগুলো ব্যাংক নিয়ে বলবো, পদ্মা ব্যাংক এবং বাংলাদেশ কমার্স ব্যাংকের বাইরে, কারণ ওই দুটা ব্যাংক লিস্টেড না। লিস্টেড যে কয়েকটা ব্যাংক আছে ওই ব্যাংকগুলো নিয়ে বলবো। তবে এখানে এই যতগুলো ব্যাংক আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা হচ্ছে পদ্মা ব্যাংকের। তো এবি ব্যাংক যদি আমি বলি, প্রথমে এবি ব্যাংক হচ্ছে Q3-তে তার ইপিএস হচ্ছে 3 পয়সা প্লাস, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে 45 টাকা মাইনাস। হ্যাঁ, সে গত বছর 2% স্টক দিয়েছে, তার শেয়ারের প্রাইস হচ্ছে 60 টাকা 40 পয়সা। এক্ষেত্রে আপনাদেরকে আমি প্রতিটা ব্যাংকে দুইটা বিষয় নিয়ে বলবো, একটা হচ্ছে ইপিএস আর একটা হচ্ছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো। নেট অপারেটিং ক্যাশ ফ্লো খুবই গুরুত্বপূর্ণ ইপিএসের থেকেও। নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা হচ্ছে কি, এটা যদি একটু ছোট করে ব্যাখ্যা দিই তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে। নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে, ধরুন আপনি একটা ব্যবসা করতেছেন, আপনি কিছু পণ্য বাকিতে দিচ্ছেন, কিছু পণ্য নগদে দিচ্ছেন, বিক্রি করতেছেন। হ্যাঁ, এখন একটা নির্দিষ্ট সময়ের পরে আপনার কাছে আপনি যে পরিমাণ টাকা সেল দিয়েছেন মার্কেটে, কিছু নগদে কিছু বাকিতে, নগদটা তো পেলেন, আর বাকিটা দেখা গেছে পুরোটা আপনি পেলেন না, কিছু পাইলেন, কিছুটা পাবেন, কিছুটা আপনার নাও পেতে পারেন, মেরে দিতে পারে যাদেরকে দিয়েছেন তারা। এই যে টাকাটা পেলেন, এই টাকা থেকে আপনার আনুষঙ্গিক যত রকমের খরচ, অফিস ভাড়া,
স্টাফ ভাড়া, গোডাউন ভাড়া অথবা অন্যান্য খরচ সমস্ত কিছু, ধরুন আপনি 1 বছর ইনকাম করছেন 1 লাখ টাকা, আপনার সমস্ত খরচ দিয়ে আর সমস্ত খরচ দেওয়ার পরে, খরচ করার পরে আপনার কাছে 30,000 টাকা আছে, এটাই হচ্ছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো। ওই 1 লাখ টাকার মধ্যে যদি দেখা গেছে আপনি বিক্রি করছেন 1.5 লাখ টাকা, 50,000 টাকা মেরে দিয়ে চলে গেছে আপনার, ওটা পান নাই। 1 লাখ টাকায় আপনি নগদ পাইছেন বা বাকি যাদেরকে দিয়েছেন সেখান থেকে পাইছেন। এর থেকে আপনি আনুষঙ্গিক খরচ বাদ দিয়ে যে টাকাটা একদম নেট আছে, নেট, সেটাই নেট অপারেটিং ক্যাশ ফ্লো। তো যাই হোক, এবি ব্যাংকের 60 টাকা 40 পয়সার একটা শেয়ারে 45 টাকা তার মাইনাস, নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস, মানে কতটুকু ভয়ঙ্কর হতে পারে একবার চিন্তা করেন। একে তো ফেস ভ্যালুর নিচে এই শেয়ারটা, তার উপর ফার্স্ট শেয়ারে 45 টাকা নাই, মুমূর্ষু অবস্থায় আছে, মানে আইসিইউতে আছে। এরপর যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ন্যাশনাল ব্যাংক, জেড ক্যাটাগরির স্টক, অনেক পুরাতন ব্যাংক। ইপিএস Q3 আছে 2 টাকা 13 পয়সা মাইনাস, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে 11 টাকা মাইনাস। তার শেয়ারের প্রাইস হচ্ছে এই মুহূর্তে 60 টাকা 40 পয়সা, এবং সর্বশেষ সে কোনো ডিভিডেন্ড দেয় না, যার কারণে সে জেডে চলে গেছে। এরপর আমি যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। তার Q3 ইপিএস হচ্ছে 26 পয়সা মাইনাস, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে 27 টাকা মাইনাস। 27 টাকা মাইনাস নেট অপারেটিং ক্যাশ ফ্লো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের। সে সর্বশেষ 5% ক্যাশ এবং 5% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। তার শেয়ারের প্রাইস বর্তমানে 60 টাকা 90 পয়সা। 60 টাকা 90 পয়সার এগেনস্টে সে 27 টাকা দেয় না প্রতিটা শেয়ারের, মানে প্রতিটা এই যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শেয়ারের প্রাইস 60 টাকা 90 পয়সা, এই 60 টাকা 90 পয়সার এগেনস্টে সে 27 টাকা দেয় না আছে, কি ভয়ঙ্কর। এরপর হচ্ছে এক্সিম ব্যাংক। এই এক্সিম ব্যাংকের Q3 ইপিএস হচ্ছে 3 টাকা 91 পয়সা মাইনাস ইপিএস, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো 16 টাকা 62 পয়সা মাইনাস। তার শেয়ারের প্রাইস বর্তমানে হচ্ছে 6 টাকা 60 পয়সা। সে সর্বশেষ 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। এরপর আমি যে স্টক ব্যাংকটা নিয়ে বলবো সেটা হচ্ছে ইউনিয়ন ব্যাংক। ইউনিয়ন ব্যাংকের Q3 ইপিএস হচ্ছে 77 পয়সা মাইনাস, আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে 19 টাকা 50 পয়সা মাইনাস। আপনারা নেট অপারেটিং ক্যাশ ফ্লোটা গুরুত্ব সহকারে বিবেচনা করবেন। নেট অপারেটিং ক্যাশ ফ্লো 19 টাকা 50 পয়সা মাইনাস। সে সর্বশেষ 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, এবার দিতে পারবে না, এবার আর হবে না ইউনিয়ন ব্যাংক। তার শেয়ারের প্রাইস এখন 3 টাকা 90 পয়সা। এটা হচ্ছে মূল কথা। 3 টাকা 90 পয়সার এগেনস্টে সে প্রায় 19 টাকা 50 পয়সা, প্রায় 20 টাকা দেনা আছে। আইসিবি ইসলামী ব্যাংক Q3 তার ইপিএস হচ্ছে 29 পয়সা মাইনাস, আর তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস হচ্ছে 1 টাকা 14 পয়সা মাইনাস, 1 টাকা 14 পয়সা মাইনাস। নো ডিভিডেন্ড দিয়েছিল। শেয়ারের প্রাইস এখন 2 টাকা 90 পয়সা। একটা ব্যাংকের শেয়ারের দাম 2 টাকা 90 পয়সা, চিন্তা করে দেখেন। আইসিবি ইসলামী ব্যাংকের শেয়ারের প্রাইস এই মুহূর্তে 2 টাকা 90 পয়সা। 2 টাকা 90 পয়সাতে একটা ছাও পাওয়া যায় না, একটা চা এখন 10 টাকা। এ হচ্ছে আমাদের পুঁজিবাজারের অবস্থা। তো আইসিবি ইসলামী ব্যাংকের ভয়ঙ্কর করুণ পরিণতি হতে পারে আমি মনে করি। যাই হোক, সোশ্যাল ইসলামী ব্যাংক এরপরে আসে। তার Q3 ইপিএস হচ্ছে 37 পয়সা মাইনাস, আর তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস 37 টাকা 56 পয়সা মাইনাস, 37 টাকা 56 পয়সা। তার শেয়ারের প্রাইস এই মুহূর্তে 10 টাকা। সে সর্বশেষ 5% ক্যাশ এবং 5% স্টক ডিভিডেন্ড দিয়েছিল। 10 টাকা শেয়ারের এগেনস্টে সে 37 টাকা দেয় না, অনেক ভয়ঙ্কর ব্যাপার। এরপর সর্বশেষ যে ব্যাংকটা নিয়ে বলবো সেটা হচ্ছে গ্লোবাল ইসলামী ব্যাংক। তার ইপিএস হচ্ছে Q3 55 পয়সা মাইনাস, তার ইপিএস Q3। আর নেট অপারেটিং ক্যাশ ফ্লো হচ্ছে তার 9 টাকা 92 পয়সা মাইনাস, 9 টাকা 92 পয়সা মাইনাস। সে সর্বশেষ 5% ক্যাশ এবং 5% স্টক ডিভিডেন্ড দিয়েছিল, কিন্তু আমি যতটুকু জানি এই ব্যাংকটা এইটা ডিসবার্স করে নাই, যার কারণে সে জেডে আছে এই মুহূর্তে। তারা ডিভিডেন্ড ঘোষণা করছিল কিন্তু এই ডিভিডেন্ডটা তারা দেয় নাই। তার শেয়ারের প্রাইস এই মুহূর্তে, গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারের প্রাইস এই মুহূর্তে 3 টাকা 90 পয়সা, মানে 3 টাকা 90 পয়সার এগেনস্টে সে 9 টাকা 92 পয়সা দেনা আছে। এই হচ্ছে মোটামুটি এই দুর্বল ব্যাংকগুলো যারা ডিভিডেন্ড আগামী দিনে দেওয়ার কোনো সম্ভাবনা নাই,
শুধু ডিভিডেন্ড দেওয়া তো দূরের কথা, ব্যাঙ্কগুলো টিকে থাকে কিনা ওটাতেই সন্দিহান। আমি যদি প্রথমে আসি এবি ব্যাংক, নেট অপারেটিং ক্যাশ ফ্লো 45 টাকা দেয় না, 60 টাকা 40 পয়সা তার শেয়ারের প্রাইস। ন্যাশনাল ব্যাংক 11 টাকা দেয় না, নেট অপারেটিং ক্যাশ ফ্লো 11 টাকা মাইনাস তার 60 টাকা 40 পয়সা শেয়ারের প্রাইস। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক নেট অপারেটিং ক্যাশ ফ্লো 27 টাকা মাইনাস 60 টাকা 90 পয়সা শেয়ারের প্রাইস। এক্সিম ব্যাংক 16 টাকা 62 পয়সা নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস, সে 6 টাকা 60 পয়সা শেয়ারের প্রাইস। ইউনিয়ন ব্যাংক 19 টাকা 50 পয়সা নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস, 3 টাকা 90 পয়সা তার শেয়ারের প্রাইস। আইসিবি ইসলামী ব্যাংক 1 টাকা 14 পয়সা তার নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস, 2 টাকা 90 পয়সা তার শেয়ারের প্রাইস। সোশ্যাল ইসলামী ব্যাংক 37 টাকা 56 পয়সা নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস, 10 টাকা তার শেয়ারের প্রাইস। আর গ্লোবাল ইসলামী ব্যাংক 9 টাকা 92 পয়সা নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস, 3 টাকা 90 পয়সা তার শেয়ারের প্রাইস। সবচেয়ে খারাপ অবস্থা হচ্ছে এবি ব্যাংক এবং ইউনিয়ন ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, এক্সিম ব্যাংক, সবগুলোই, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকও, সবগুলো ব্যাংকের পরিস্থিতি এত ভয়াবহ যেটা কল্পনারও বাহিরে। এর বাহিরে আরেকটা ব্যাংক আছে, আপনারা অনেকে এটা গোলায় ফেলেন, রূপালী ব্যাংক। রূপালী ব্যাংকেরও নেট অপারেটিং ক্যাশ ফ্লো অনেক মাইনাস, সম্ভবত অনেক টাকা, এগুলোর থেকেও বেশি টাকা। কিন্তু রূপালী ব্যাংকের ব্যাপারটা হচ্ছে, রূপালী ব্যাংক একমাত্র ব্যাংক যেটা সরকারি ব্যাংক, তার প্রায় 90% শেয়ার সরকারের কাছে। সুতরাং তার ইপিএস মাইনাস না নেট অপারেটিং ক্যাশ ফ্লো মাইনাস, এটা ইম্পর্টেন্ট বিষয় না। ওই ব্যাংকের জন্য এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না। পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকের মধ্যে সম্ভবত রূপালী ব্যাংকের সরকারি ব্যাংক। সুতরাং ওই ব্যাংকের সাথে এগুলার মিলবে না, এগুলোর হিসাব আলাদা, এগুলো ব্যক্তি মালিকানাধীন ব্যাংক, ওটা হচ্ছে সরকারি ব্যাংক। তো যাই হোক, আমি যদি এখন বলি এই ব্যাঙ্গুলারই করুণ পরিণতি কেন হয়েছে, এই ব্যাঙ্গুলার করুণ পরিণতি হয়েছে এসালম গ্রুপ এই ব্যাঙ্গুলার নিয়ন্ত্রণ নিয়েছিল বিগত সরকার। এই যে একটু আগে আমি একটা সরকারেরকে নিয়ে ভিডিও দিয়েছিলাম না, যে বর্তমান সরকার, আমি রাজনীতি নিয়ে কথা বলতে হবে, কারণ রাজনীতি প্রতিটা জিনিসের সাথে জড়িত। আমি চেষ্টা করবো আগামী দিনে বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলার। এই যে মানে এক ভাই বলছিলেন যে ভাই আপনি তো অন্য ট্র্যাকে চলে গেছেন, পুঁজিবাজার রেখে রাজনীতির দিকে। দেখেন রাজনীতি কীভাবে কাজ করে, রাজনীতির সাথে কীভাবে জড়িত। এই সালাম কোত্থেকে আসছে? শেখ হাসিনার কারণে তো সে ইসালাম আসছে। ইসালাম এসে কী করছে? এই পুঁজিবাজারের এই ব্যাঙ্কগুলোকে দখল করছে, এই যে ব্যাঙ্কগুলো নিয়ে আলোচনা করছি, তো এবং এগুলোকে ধ্বংস করে দিয়ে সে টাকাগুলো নিয়ে গেছে। তাহলে ধরা কারা খাইছে? ক্ষুদ্র বিনিয়োগকারীরা, আমার আর আপনার মতো বিনিয়োগকারীরা যারা এই ব্যাংকে শেয়ার কিনছেন। রাজনীতির সাথে জড়িত আছে না, পুরো ব্যাপারটা রাজনীতির সাথে জড়িত না, এই কারণে রাজনীতি নিয়ে আলাপ করতে হবে। তো সব কিছু মিলাই আমি মনে করি এই ধরনের ব্যাংকে নতুন করে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আপনারা অনেক বেশি সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই ব্যাংকগুলো কখন যে কী হবে বলা মুশকিল। কিছু কিছু ব্যাংক আছে অনেক ভালো, ঠিক আপনারা এখানে যেমন দেখতেছেন যে নেট অপারেটিং ক্যাশ ফ্লো 30 টাকা 40 টাকা মাইনাস দেখতেছেন, আবার কিছু কিছু ব্যাংক আছে দেখবেন যে 20 টাকা 10 টাকা 15 টাকা 40 টাকা করে প্লাসও আছে নেট অপারেটিং ক্যাশ ফ্লো। মানে একটা আকাশে আছে আর একটা মাটিতে আছে। এই ব্যাংকগুলো মাটিতে আছে, আবার কিছু ব্যাংক আছে আকাশে, হ্যাঁ আকাশে উঠতেছে। আপনারা বলতেছেন যে প্রাইসটা বাড়তেছে না। আরে ভাই, আপনার মূল টাকা সেভ জন্য থাকাটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। এই যে আপনি বলতেছেন, আমি যদি নর্মালি বলি এবি ব্যাংক এখন 60 টাকা 40 পয়সা আছে, সে 45 টাকা তার পাশে আরে দেন আসে 60 টাকা 40 পয়সা। এই স্টকটা যদি 20 পয়সা চলে আসে, এই 60 টাকা 40 পয়সার থেকে যদি 1 টাকায় চলে আসে, 50 পয়সা যদি শেয়ারের প্রাইস চলে আসে, আপনি প্রশ্ন করতে পারবেন না যে এবি ব্যাংকের শেয়ারের প্রাইস কেন 50 পয়সা হইল। কিন্তু আপনি যদি ইয়েতে চলে যান, এই সিটি ব্যাংকে চলে যান, আপনি যদি ব্র্যাক ব্যাংকে যান, আপনি যদি ইবিএলে যান, আপনি যদি উত্তরা ব্যাংকে যান, আপনি যদি ট্রাস্ট ব্যাংকে যান, হ্যাঁ আপনি ওখানে গিয়ে ওই স্টকগুলোকে প্রশ্ন করতে পারবেন না যে তোমার প্রাইস কেন এটাকে কী বলে 3 টাকায় চলে আসছে। ওটা আসবেও না কোনো দিন, ওটা সম্ভাবনা নাই। কিন্তু এটা আসলে এটাকে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না। সুতরাং আমার কথা হচ্ছে যে আপনারা শেয়ারের প্রাইস বাড়ে না এটা নিয়ে এই বাড়ান্ত শেয়ারের দিকে দৌড়তে গিয়ে টাকাগুলো নষ্ট করার কোনো মানে নাই। আমি বারবারে বলি ভালো স্টকের সাথে থাকেন। এখানে স্মার্টনেস দেখানোর কোনো সুযোগ নাই এই মার্কেটে। এই মার্কেটে আপনি যত বেশি স্মার্টনেস দেখাতে যাবেন তত তাড়াতাড়ি টাকা হারাবেন, তত তাড়াতাড়ি আপনারা টাকা হারাবেন। এখানে কোনো স্মার্টনেস দেখানোর সুযোগ নেই। এখানে খুবই সিম্পলি 20 থেকে 30% প্রফিটের চিন্তা করেন বছরে,
ওইভাবে একটা স্টক এন্ট্রি নিয়ে 3 থেকে 4 মাস অপেক্ষা করেন, শেষ। সকালে একটা কিনো, বিকেলে আরেকটা বিক্রি করো, আর আবার সন্ধ্যা আরেকটা কিনো, এটা দিয়ে দিন শেষে আপনি দেখবেন আপনার মাথা ঘুরতেছে আর টাকা চলে যাচ্ছে, মাথা ঘুরতেছে আর টাকা চলে যাচ্ছে। আপনি কল্পনা, আমি তো বললামই আপনাদেরকে, বাংলাদেশে অন্য কোনো ব্যবসা যদি আপনি 1 কোটি টাকা বা 10 কোটি টাকা দিয়ে যদি আপনি কোনো একটা ব্যবসা করেন, আপনার টাকাটা নষ্ট হইতে একটু সময় লাগবে। অন্য যে কোনো, আপনি চাউলের ব্যবসা করেন, ডাউলের ব্যবসা করেন, স্বর্ণের ব্যবসা করেন, আপনি জামা কাপড়ের ব্যবসা করেন, যে ব্যবসা করেন, আপনি যদি 10 কোটি টাকা দিয়ে এইসব ব্যবসা করেন, আপনার টাকাটা নষ্ট হইতে কিছুটা হইলেও সময় লাগবে। পুঁজিবাজার এমন একটা জায়গা, 10 কোটি টাকা আপনি যদি 10টা ভুল ট্রেড করেন, আপনার 10 কোটি টাকা নাই হয়ে যাবে। এটা এমন একটা জায়গা, এখানে প্রতিটা আপনাকে ফেলতে 100 বার চিন্তা করতে হবে, 100 বার চিন্তা করতে হবে। প্রাইস বাড়ার দরকার নাই, শেয়ারের প্রাইস বাড়ার দরকার নাই। শেয়ার প্রাইস, আপনি শেয়ার কেনার পরে শেয়ারের দাম না কমলে আপনি এটাই বলবেন আপনার ইন্ডেক্স পড়তেছে কিন্তু আপনার শেয়ারের প্রাইস কমতেছে না, এটাই আপনার যোগ্যতায়, আপনি এটাতেই সন্তুষ্ট থাকেন। প্রাইস ঠিকই বাড়বে, সময় হলে বাড়বে। তো আমার কথা হচ্ছে যে আপনারা এই ধরনের ব্যাঙ্কগুলোতে, এই যে ডিভিডেন্ড বাংলাদেশ ব্যাংকের যে সার্কুলার আসলো, এই ডিভিডেন্ডগুলো আপনারা এই ব্যাঙ্কগুলো থেকে ডিভিডেন্ডগুলো না পাওয়ার সম্ভাবনা আছে বেশি, এবং এটার ইমপ্যাক্ট আগামীকাল পড়ে কিনা মার্কেটে সেটা দেখার বিষয় এই স্টকগুলোতে। তো আপনারা খুব বেশি অধৈর্য হবেন না, যেহেতু মার্কেট পড়ে গেছে, এটা এত ইম্পর্টেন্ট নিউজ না। বাংলাদেশ ব্যাংক যে সার্কুলার দিয়েছে, আমি শুধু আপনাদেরকে ভিডিওটা করছি এই সেন্সে, যেহেতু আপনারা বারবার বলছিলেন আমাকে যে আসলে কোন এই শেয়ারগুলো, ব্যাংকের কোন শেয়ারগুলো অনেক বেশি দুর্বল, এগুলো নিয়ে আপনি একটু ভিডিও দেন, সেই দৃষ্টিকোণ থেকে আমি এই ভিডিওগুলো দিছি, এবং এটা প্রমাণিত। আপনারা তাদের রিজার্ভ দেখেন, এই ব্যাঙ্কগুলোর রিজার্ভে গেলে দেখবেন যে সব মাইনাস, কোনো রিজার্ভ নাই, রিজার্ভে নাই। বাংলাদেশ ব্যাংক তো সার্কুলার দিচ্ছে যে এই বছরের ইনকাম থেকে ডিভিডেন্ড দিতে হবে, বিগত বছরের ইনকাম থেকে দিতে পারবে না। এদের বিগত বছর আর এই বছর কি, এদের কোনো রিজার্ভে নাই। রিজার্ভ কোনোটার 500 কোটি টাকা দেনা, কোনোটার 500 কোটি টাকা, 1000 কোটি টাকা মাইনাস, কোনোটা 1500 কোটি টাকা মাইনাস। আপনারা দেখেন গিয়ে রিজার্ভে। ভালো থাকবেন সবাই, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।